আমন্ত্রণ চ্যানেল 24 এর বিকেল 4টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আমি ফারজানা নিশি আছি। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আজও নগর ভবনের সামনে বিক্ষোভ চলছে। এতে কার্যত অচল হয়ে পড়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের সেবা কার্যক্রম। সকালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হন ইশরাক সমর্থকরা। গেল বুধবার থেকে বিক্ষোভ করে আসছেন তারা। তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের একটি অংশের ষড়যন্ত্রে আদালতের নির্দেশের পরও শপথ পড়াতে টালবাহানা চলছে। যতদিন মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হচ্ছে ততদিন আন্দোলন চলবে, এই ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকরা। দর্শক, ঢাকা দক্ষিণ নগর ভবনের সামনে যে বিক্ষোভটি চলছে, এই বিক্ষোভের সমন্বয়ক সেখানে কথা বলছেন। আমরা সরাসরি চলে যাব সেখানে। এই 10টার মধ্যে যদি আমাদের দাবি না মানে, তাহলে সেই 10টার সময় আমরা কালকে কঠিন থেকে কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব। আমরা যার ক্ষেত্রে যে অবস্থানে আছেন সেই অবস্থানে থেকে তার দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন বলে আপনারা ঘোষণা করেছেন। আমরা আপনাদের এই ঘোষণাকে সাধুবাদ জানাচ্ছি। আগামীকাল আবার দেখা হবে সকাল 10টায় আপনাদের সাথে। সংবাদ ভাই, ধন্যবাদ সকলকে। নগর ভবনের সামনে থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম, ব্রিফিং চলছিল সেখানে। আমরা পরের খবরে যাব। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি বিকেল 4টা পর্যন্ত মুলতবি করেছেন আদালত। 4টার পর ফের শুরু হবে শুনানি। দুপুর 1টার দিকে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানি হয়। শুনানিতে রিটকারীর আইনজীবী বলেন, ট্রাইব্যুনালের বিচারক তাড়াহুড়ো করে ইশরাকের পক্ষে ভুল রায় দিয়েছেন। এর আগে গত বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সে সঙ্গে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্রদল। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন মাহবুবুর রহমান। মাহবুব, কি খবর আছে সেখানকার, জানান। নিশি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদল এই শাহবাগে যে অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে সেটি বিকেল 3:30টায় শুরু হয়েছে এবং আমরা দেখছি যে বিকেল যতই গড়াচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা এই শাহবাগে এসে জড়ো হচ্ছে এবং শাহবাগে তারা জড়ো হওয়ার পরে তারা কিন্তু এখানকার যান চলাচল বন্ধ করে দিয়েছে এবং আমরা দেখছি যে বিকেল থেকেই তারা বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে তাদের যে সহপাঠী শাহরিয়ার আলম সাম্য, সেই সাম্যর যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচার দাবি করছে এবং এখান থেকে পাশেই ওখানে ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন। তারা বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন এবং এই সরকারকে তারা হুঁশিয়ারি দিয়েছেন। তারা এটি বলেছেন যে তাদের দাবি যদি আদায় না হয়, তাদের সহপাঠী সাম্য হত্যার বিচার যদি দ্রুত না করা হয়, তাহলে তাদের কিন্তু যমুনা অভিমুখে যাত্রা করার জন্য বেশি সময় লাগবে না, এমন হুঁশিয়ারিও তারা দিয়েছেন। এবং এই যে সাম্য হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ছাত্রদল কিন্তু গেল কয়েকদিন ধরে এই কর্মসূচি পালন করছে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য ইউনিট তাদের এই সহপাঠী হত্যার বিচার চেয়ে তারা কিন্তু আন্দোলন করছে এবং এই ইস্যুতে ছাত্রদল কিন্তু খুবই সক্রিয় হয়ে উঠেছে এবং তারা আজকে তাদের যে কর্মসূচি রয়েছে এই শাহবাগ থেকে এখানে কিন্তু এই শুধু কেন্দ্রীয় কমিটি নয়, এখানে মহানগর এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় কমিটির যে নেতৃবৃন্দ এবং কর্মীরা তারা কিন্তু এখানে রয়েছেন এবং এখানে তারা জড়ো হয়ে থেমে এবং বিভিন্ন সময় লাগাতার তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন এবং তাদের সহপাঠী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছেন। আমরা দেখছি যে এখানে
বিকেল থেকে এই ছাত্র দলের নেতাকর্মীরা, বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এখানে জড়ো হচ্ছেন এবং সহপাঠী সাম্য হত্যার বিচার দাবি করছেন। এর আগেও আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু ছাত্রদল নয়, বিভিন্ন ছাত্র সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠন কিন্তু এই শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবি করেছেন। এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ধরনের ক্যাম্পাসের পাশে একটা নিরাপদ জায়গায় এ ধরনের হত্যাকাণ্ড কেন ঘটবে এর জবাবদিহিতাও তারা চেয়েছেন। এবং আমরা দেখেছি যে সাম্য যেদিন হত্যাকাণ্ডের শিকার হয় সেদিন কিন্তু তারা ভিসি চত্বরে ছাত্র দলের নেতারা এবং সাম্যের যারা সহপাঠী তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছিল এবং তাদের এক পর্যায়ে কিন্তু ভিসির সাথে বাক বিতণ্ডা হয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা দেখেছি গেল কয়েকদিন ধরে এই সাম্য হত্যার বিচার দাবিতে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করেছেন। তারা এটি বলেছেন যে একটি ক্যাম্পাস, একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কাছাকাছি জায়গায় যদি ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নিরাপত্তা না দিতে পারে তাহলে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিরাপত্তা কে দেবে? আর বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা যদি এভাবে হত্যাকাণ্ডের শিকার হয় তাহলে এই যে দেশের শিক্ষাঙ্গনগুলো যে অশান্ত হয়ে ওঠে, এই ব্যাপারটাকে খুবই নেতিবাচকভাবে দেখছেন বাংলাদেশের শিক্ষা বিশ্লেষকরা। এবং আমরা দেখেছি যে গেল কয়েকদিন এই সাম্য হত্যার বিচার দাবিতে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উত্তাল হয়েছে সেটি গেল কিছুদিনের মধ্যে কিন্তু ছাত্রদলের সবচাইতে সক্রিয় কর্মকাণ্ড দেখেছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন রয়েছে সবগুলো সংগঠনই কিন্তু এই হত্যাকাণ্ডের ব্যাপক সমালোচনা করেছেন। এবং শুধু ডানপন্থী ছাত্র সংগঠনগুলো নয়, আমরা দেখেছি বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনগুলো কিন্তু এই হত্যাকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন এবং তারা মনে করে যে এর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যে দায়িত্ব সেটি তারা সঠিকভাবে পালন করতে পারেনি। নিশি, এই ছিল শাহবাগ থেকে ছাত্র দলের যে শাহবাগ অবরোধ কর্মসূচির খবর। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন শাহবাগ থেকে ছাত্র দলের বিক্ষোভের খবর জানাচ্ছিলেন মাহবুবুর রহমান। পরের খবরে যাব। নারী নির্যাতন মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। শারুলিয়ার বাসা থেকে তাকে গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ। আজ দুপুরে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে ব্যক্তিগত নানা আচরণের কারণে বিভিন্ন সময় আলোচিত সমালোচিত তিনি। 2019 সালে সালসাবিল মাহমুদকে বিয়ে করে আলোচনায় আসেন নোবেল। মাদক না ছাড়াই টেকেনি সে সংসার। এরপর 2023 সালে ফের নোবেলের বিয়ের খবর সামনে আসে। 2 বছর আগেও তাকে প্রতারণার মামলায় গ্রেফতার করেছিল পুলিশ। হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়ে কারামুক্ত হলেন রূপালী পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। মঙ্গলবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামিনের আদেশ দেন। এর আগে বিভিন্ন মহল থেকে তাকে গ্রেফতারের প্রতিবাদ জানানো হয়। জেলে যাবার 24 ঘন্টা পার না হতেই রাজধানীর ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিযোগ, বৈষম্য বিরোধী আন্দোলন দমনে অর্থের যোগানদাতা তিনি। তবে সে সময় ছাত্রদের দাবির পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকার পাশাপাশি বিদেশে অবস্থান করায় নুসরাতকে গ্রেপ্তারের প্রতিবাদ আসে বিভিন্ন মহল থেকে। সমালোচনা করেন খোদ সংস্কৃতি উপদেষ্টাও। মঙ্গলবার সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফের জামিন চান নুসরাতের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আদেশ দেন আদালত। আদালত ন্যায় বিচার করেছে এবং একটি ইনোসেন্ট এবং দিস পারসন ওয়াজ নট ইন দ্য কান্ট্রি, তাকে অ্যারেস্ট করাটা হয়তোবা যুক্তিযুক্ত ছিল না এবং তাকে আজকে বেল সিকিউর করায় আমি মনে করি দ্য কোর্ট অ্যান্ড দ্য জাস্টিস সিস্টেম অফ বাংলাদেশ হ্যাজ ডান ইটস পার্ট। আদালত সেভাবে শুনেছেন এবং উনি মামলার এজাহার এবং প্রতিবেদন দেখেই ওনার মনে হয়েছে যে ওনাকে মামলায় জামিন দেওয়ার প্রয়োজন, জামিন দিয়েছেন। অন্তর্বর্তীকালীন জামিন বিজ্ঞাত সাধারণত ধার্য তারিখ পর্যন্ত দিতে পারেন অথবা পুলিশ রিপোর্ট পর্যন্ত দিতে পারেন। তো এই ক্ষেত্রে উনি পুলিশ রিপোর্ট পর্যন্ত দিয়েছেন। জামিনের আদেশ পৌঁছালে বিকেলে কারাগার থেকে মুক্তি পান নুসরাত ফারিয়া। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। রাজধানীতে 4 মাসে হত্যাকাণ্ড অন্তত 82টি। ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ এসেছে 1.5 শতাধিক। এছাড়াও মোহাম্মদপুর ও কলাবাগান এলাকায় সন্ত্রাসী কার্যকলাপে আতঙ্কে স্থানীয়রা। এমন অবস্থায় পুলিশ বলছে অপরাধ নিয়ন্ত্রণে বাড়ানো হয়েছে টহল নজরদারি। ফয়সাল হোসেনের রিপোর্ট।
রোববার রাতে রাজধানীর কলাবাগান ভূতের গলিতে মুন্না নামের এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। আশেপাশে অনেক মানুষ থাকলেও এগিয়ে আসেনি কেউই। পুলিশ ও স্থানীয়দের দাবি, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছে। এর জেরে ঘটে এমন ঘটনা। এদিকে সোমবার রাতে রাজধানীর আদাবরে ছিনতাইয়ের শিকার হয় এক শিক্ষার্থী। 5 থেকে 7 জনের একটি দল ধারালো অস্ত্র ঠেকিয়ে লুটে নেয় তার সবকিছু। গেল 4 মাসে রাজধানীতে 1.5 শতাধিক ছিনতাইয়ের অভিযোগ জমা পড়েছে থানায়। খুনের ঘটনা অন্তত 82টি। পুলিশ বলছে অপরাধ নিয়ন্ত্রণে টহল বাড়ানো হয়েছে রাজধানীতে। তাহলে এই সংখ্যাগুলো যে বাড়ছে এই কথা কিন্তু আমরা একেবারে জেনারেলাইজ করতে পারছি না। আমরা চেষ্টা করছি অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য এবং আমাদের যে প্রচলিত কলা কৌশল যেগুলো আছে সেগুলোর বাইরেও আমরা উদ্ভাবনী কিছু কলা কৌশল ব্যবহার করে আমরা অপরাধ নিয়ন্ত্রণে এবং অপরাধের আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, ডিবি সদস্যরাও নিয়মিত অভিযান চালাচ্ছে বলে দাবি এই পুলিশ কর্মকর্তার। ঢাকা মহানগর এলাকায় প্রতি মাসে গড়ে 20 থেকে 25টার মতো এরকম ঘটনা সংঘটিত হয়ে থাকে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। নির্বাচন থেকে জনগণকে দূরে রাখতে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের যৌথ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেন তিনি। নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করা এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগ শূন্য নির্বাচনী মাঠে এবার একক খেলোয়াড় হবে বিএনপি। আপাত দৃষ্টিতে সরল অঙ্ক এমন মনে হলেও আগামী নির্বাচনের রাজনৈতিক সমীকরণটা এত সহজভাবে দেখছেন না বিশ্লেষকরা। বরং তাদের অভিমত, নির্বাচন ঘনিয়ে এলে অস্থিরতা ও জটিলতা বাড়তে পারে আরও, যার কারণ হবে আওয়ামী লীগের সুযোগ সন্ধানী কৌশল ও ষড়যন্ত্র। সাদবিন শফিকের রিপোর্ট। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ শুধু ক্ষমতাচ্যুতই হয়নি, অপাঙ্ক্তেও নির্বাচনে দৌড়েও। এরই মধ্যে নিষিদ্ধ হয়েছে দলটির কার্যক্রম, স্থগিত হয়েছে নির্বাচন কমিশনের নিবন্ধন। আলোচনা আছে ব্যালটে নৌকা প্রতীকের অনুপস্থিতি ভোটের মাঠের সমীকরণে ফেলবে বড় প্রভাব। বলা হচ্ছে এমন পরিস্থিতি অন্য দলের জন্য সৃষ্টি করবে সুযোগ। বিএনপির এক সিনিয়র নেতা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, নির্যাতনে অংশ না নেওয়া অপেক্ষাকৃত ভালো ইমেজের আওয়ামী লীগ সদস্যরা ভিড়তে পারবেন বিএনপির বন্দরে। আওয়ামী লীগের ওই চিহ্নিত দোষর না, বা সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনোদিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, তাদের তো হতে কোনো বাধা নেই। অতীতের বিভিন্ন জাতীয় নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায় ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশ আওয়ামী লীগের ওপর আস্থা রেখে এসেছে। পরিবর্তিত বাস্তবতা নতুন সমীকরণের মুখোমুখি করবে তাদের, বলছেন এই নির্বাচন বিশেষজ্ঞ। যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে, তাহলে তার আর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নাই। বাংলাদেশের যে ভোটের ইতিহাস, বড় বড় প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির একটা রিজার্ভ ভোট আছে। আওয়ামী লীগের একটা রিজার্ভ ভোট আছে। তো যদি আওয়ামী লীগ না থাকে, হয়তো এই ভোট বিভক্ত হয়ে যাবে। আওয়ামী লীগকে তার কার্যক্রম নিষিদ্ধ করা হলেও আওয়ামী লীগকে কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়নি। তারা তলে তলে গোপনে কোনো একটা দলের সঙ্গে বা কোনো একটা গোষ্ঠীর সঙ্গে আঘাত করতে পারে, একাধিক গোষ্ঠীর সঙ্গেও আঘাত করতে পারে। আমি অবাক হব না এমনকি তারা যদি জামাত ইসলামীর সঙ্গেও আঘাত করে, কারণ অতীতে তারা সেটা করেছে। তবে নির্বাচনে না থাকলেও সহিংসতার মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলতে এবং অস্থিতিশীলতা ইন্ধন যোগাতে রাজপথে আওয়ামী লীগ তৎপর থাকবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর মাহবুবুল্লাহ। তার মতে এসবের নমুনা এরই মধ্যে দৃশ্যমান। সামনের দিনগুলোতে আমাদের রাজনীতিতে জটিলতা প্রকট আকার ধারণ করবে, কারণ তারা আঘাত করবে আবার পালিয়ে যাবে, আবার আঘাত করবে আবার পালিয়ে যাবে। ঠিক সরাসরি মোকাবেলা তারা করবে না। এভাবে তারা চাইবে প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থাকে দুর্বল করার জন্য, অন্যান্য দলগুলোকেও কোণঠাসা করার জন্য। আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার ও রাজপথে দলটিকে মোকাবেলার রাজনৈতিক কৌশল কি হয় তা সময় বলে দেবে। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।
আওয়ামী লীগের দোসর অভিযোগে সচিবালয় ও প্রশাসনের 139 জনের তালিকা প্রকাশ করেছে জুলাই ঐক্য, যার মধ্যে 44 সরকারি আমলা ও 95 জন গুলি চালানো ম্যাজিস্ট্রেটের নাম রয়েছে। সকালে প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। বিচারহীনতায় অন্তর্বর্তী সরকারের উপর অনাস্থার কথা উল্লেখ করে তারা জানান, এখনও ষড়যন্ত্র চলছে বিভাজন সৃষ্টির। অভিযোগ করেন মামলা প্রত্যাহারে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। 31 মে এর মধ্যে সচিবালয় ও প্রশাসনের বিভিন্ন পদ থেকে আওয়ামী লীগের দোসরদের বাধ্যতামূলক অবসর সহ 8 দফা দাবি তুলে ধরে সংগঠনটি। এছাড়া চলতি মাসের মধ্যে সেনানিবাসে আশ্রয় নেওয়া 626 জনের তালিকা প্রকাশ এবং 132 ধারা বাতিল বা সংশোধন না করলে মার্চ টু সচিবালয় সহ আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেয় জুলাই ঐক্য। 90 জন ম্যাজিস্ট্রেটের তালিকা আমরা সংগ্রহ করেছি, যারা এই জুলাই আন্দোলনে কখন কোন জায়গায় ছিল এবং তার নেতৃত্বে থাকার সময় কয়টা গুলি তার লোকজন চালিয়েছেন, সবগুলো ডিটেলস আমরা এখানে নথিভুক্ত করেছি। যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে, যে সমস্ত সচিবের বিরুদ্ধে, ঊর্ধ্বতম কর্মকর্তার বিরুদ্ধে যারা স্টিল নাও এখনো কাজ করছেন, তাদের তালিকা আমরা প্রকাশ করছি এবং অনতি বিলম্বে এই সমস্ত স্বৈরাচারের দোসর যারা সচিবালয়ে কর্মরত যারা ব্যক্তিবর্গ রয়েছেন তাদেরকে অমূলে যাতে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়। বিকেল 4টার খবরে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ইশরাকের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আইনি জটিলতা রয়েছে। দুপুরে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটা বলেন তিনি। এখানে আদালতে বিচারাধীন বিষয় আছে, এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো আসলে লাভ নেই। আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে এবং যে জটিলতাগুলো আছে সেই সংক্রান্ত আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি। আইন মন্ত্রণালয় যেহেতু এক্ষেত্রে বিশেষজ্ঞ, তাদের মতামতের ভিত্তিতে হয়তো আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের অভিযোগ, স্থানীয় সরকার না সংসদ নির্বাচন আগে এমন প্রশ্নে বিলম্বিত করা হচ্ছে জাতীয় নির্বাচন। ফ্যাসিস্টের বিচারের নামে নির্বাচন বিলম্বিত না করে দ্রুত রোডম্যাপের দাবিও জানান নজরুল ইসলাম খান। গণতন্ত্র পরস্পর বিরোধী না, এটা পরিপূরক। একটার জন্য আরেকটাকে আটকে রাখার কোনো সুযোগ নাই। সেই জন্য আমরা বলি বিচারও হতে হবে, সংস্কারও হতে হবে, নির্বাচনও হতে হবে এবং সবই যত দ্রুত সম্ভব হতে হবে। স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। সকাল থেকে শুরু হয়েছে মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংকের কার্যক্রম। তবে এর সংযোগ পেতে গুনতে হবে 47,000 টাকা। ডেটা থাকছে আনলিমিটেড, আর প্রতি মাসে 2 প্যাকেজে খরচ হবে 4,200 ও 6,000 টাকা। প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, স্টারলিংকের কারণে দেশের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হবে না। স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংক বিশ্বের 127টি দেশের মানুষ ব্যবহার করছে এই সেবা। মঙ্গলবার বাংলাদেশে শুরু হলো স্টারলিংকের যাত্রা। এই সেবা পেতে প্রথমে নিতে হবে ডিভাইস, যার জন্য গ্রাহককে গুনতে হবে 47,000 টাকা। ডাটা থাকবে আনলিমিটেড। স্টারলিংকের একটা রিসিভার থাকবে, সেই রিসিভারের মাধ্যমে তার একটা রাউটার আছে, সেই রাউটার দিয়ে ওয়াইফাই ডিভাইস দিয়ে সেটা একটা ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি করবে। এখন ওই রাউটারের পোর্ট থাকে, সেই পোর্ট থেকে একটা নির্দিষ্ট দূরত্বে, সেটা আনলিমিটেড দূরত্বে নেওয়া যাবে না, দূরত্বে গিয়ে আরেকটা নেটওয়ার্ক তৈরি করে আবারও ওই নেটওয়ার্ক থেকে আবার ওয়াইফাই সেবা দেওয়া যাবে। স্টারলিংক রেসিডেন্স সেটা বাংলাদেশি গ্রাহকদের জন্য 6,000 টাকা প্রতি মাসে। দ্বিতীয় গাইড প্যাকেজটা হচ্ছে স্টারলিংক লাইট, সেটা 4200 টাকা করে। সংবাদ সম্মেলনের প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব দাবি করেন, স্টারলিংকের কারণে দেশের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হবে না। স্টারলিংকে লোকাল গেটওয়ে ব্যবহার করতে হবে, অর্থাৎ তাদেরকে গ্রাউন্ড স্টেশন, স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন তৈরি করতে হবে এবং সেই গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে, গেটওয়ের মাধ্যমে ইন্টারনেটে যাবে। এলআইসি ইনস্টল করতে হবে, অর্থাৎ আমাদের যে জাতীয় নিরাপত্তার জন্য যে লফুল ইন্টারসেপশনের বিধান আছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা থেকে, সেই কমপ্লায়েন্সটা তাদেরকে মানতে হবে। প্রতিটা ডিভাইস যাতে আনঅথরাইজড ডিভাইস বাংলাদেশের সীমানায় না ঢোকে, বিশেষ করে সীমান্ত অঞ্চল সহ বিভিন্ন এলাকায়, সেজন্য আমরা বলেছি ডিভাইসগুলোর জন্য এনওসি নিতে হবে। আরও জানানো হয়, স্টারলিংকের ডিভাইস নিয়ে
চলাচল করা যাবে না। আইএসপিদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা সেখানে মোবিলিটি রাখি, অর্থাৎ উনি এই ডিভাইসটা স্টেশনের এক জায়গায় থাকতে হবে, এই ডিভাইস নিয়ে উনি মুভ করতে পারবেন না। ইন্টারনেট নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই জানিয়ে তিনি আরও বলেন, দেশের আইন মেনেই স্টারলিংকে লাইসেন্স দেওয়া হয়েছে। তাড়াহুড়া করেছি, একটা যৌক্তিক কারণে করেছি, জনস্বার্থ রক্ষার জন্য করেছি এবং এই খাতে শৃঙ্খলা এবং ইউটিলিটি তৈরির জন্য করেছি। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। 290 জন যাত্রী নিয়ে ঢাকা থেকে ইস্তাম্বুলগামী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। উড্ডয়নের পরপরই পাখির আঘাতে বিমানের একটি ইঞ্জিনে আগুনের ফুলকি দেখা যায়। ঘণ্টাখানেক পর পাইলট বিমানটি শাহজালালে নিরাপদে অবতরণ করান। টার্কিশ এয়ারলাইন্সের TK713 ফ্লাইটটি ইস্তাম্বুলের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে সকাল 7টায়। বিমানটিতে ছিলেন 11 জন ক্রু ও 280 যাত্রী। সফল উড্ডয়নের ঘণ্টাখানেক পর বাধে বিপত্তি। পাইলট 2 নম্বর ইঞ্জিনে আগুনের ফুলকি দেখতে পান। যাত্রী ও বিমানের নিরাপত্তা বিবেচনায় সিদ্ধান্ত নেন আবারও শাহজালালে ফেরার। ঘণ্টাখানেক আকাশে চক্কর দিয়ে তেল পুড়িয়ে নিরাপদে অবতরণ করে বিমানটি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উড্ডয়নের পরপরই ডান দিকের ইঞ্জিনে পাখি আঘাত করে, এতে ইঞ্জিনটিতে আগুনের ফুলকি ও ধোঁয়া সৃষ্টি হয়। সকালবেলা আমরা ধারণা করে নিচ্ছি এটা বার্ড স্ট্রাইকের কারণে হয়েছে, যে হয়েছে বিকজ আমরা একটু বার্ড স্ট্রেইনও পাওয়া গেছে। 280 জন যাত্রী ছিল, ঠিক আছে, এবং ক্রু মিলে সবাই 290 জনের মতো। তো তারা আলহামদুলিল্লাহ সবাই নিরাপদে অবতরণ করেছে। টার্কিশ এয়ারলাইন্সের ঢাকা অফিস বলছে, যাত্রী ও ক্রুদের সবাই নিরাপদ ও অক্ষত আছে। তাদের হোটেলে স্থানান্তর করা হচ্ছে। এখানে আমাদের টেকনিশিয়ান কাজ করতেছিল, কলকাতা টেকনিশিয়ানেরা। সম্ভবত কিছু জিনিসপাতি হয়তো বা ইস্তাম্বুল থেকে আসতে পারে, কাজের উপর ডিপেন্ড করতেছে। এরা যেভাবে জানাবে ইস্তাম্বুলকে, ওরা ইস্তাম্বুলের হিসেবে অ্যাকশন দিবে। গেল শুক্রবারও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট 71 যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের পরই একটি চাকা খুলে নিচে পড়ে যায়। তবে পাইলটের দক্ষতায় শাহজালাল বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। আধিপত্য বিস্তার নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে 2 গ্রামবাসীর সংঘর্ষে নিহত হয়েছেন 1 জন, আহত অন্তত 10 জন। সকালে উপজেলার রূপবাটি ইউনিয়নের এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে কুলিয়ারচর ও বাগধনাইল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে নজরুল ইসলাম নামে এক কৃষক মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে এলাকার পরিস্থিতি থমথমে। কয়েকদিনের টানা বৃষ্টি আর মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। 3 উপজেলার নিচু এলাকা ও ফসল ক্ষেতে পানি প্রবেশ করা শুরু করেছে। এ নিয়ে আরও খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইমরান হাসান রাব্বি। রাব্বি, কি খবর আছে? বন্যার শঙ্কা দেখা দিয়েছে যেমনটি জানাচ্ছিলাম, এখন কি সবশেষ কি খবর আছে আপনার কাছে? নিশি, টানা 5 দিনের বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের সকল নদ নদীর পানি আসলে এই মুহূর্তে বিপদ সীমা ছুঁই ছুঁই। ইতোমধ্যে গতকাল সন্ধ্যা থেকে শেরপুরের সীমান্তবর্তী যে চেল্লাখালী নদী রয়েছে, সেই চেল্লাখালী নদীর পানি বিপদ সীমার 106 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি রয়েছি এখন এই মুহূর্তে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার সোমেশ্বরী নদীর উপর। এই সোমেশ্বরী নদীর পানিও বেড়েছে এবং একই অবস্থায় এই নদীর পানিগুলো মূলত এখানকার যে তীরবর্তী বাঁধ রয়েছে, সেই তীরবর্তী বাঁধ ছাপিয়ে পার্শ্ববর্তী ফসলের ক্ষেতে প্রবেশ করা শুরু করেছে। যদিও এখন পর্যন্ত কোনো মানুষ পানিবন্দী নেই, তারপরেও এখন পর্যন্ত এই মুহূর্তে ঝিনাইগাতি উপজেলাতে 5 একর জমি এই মুহূর্তে আবাদি জমি নষ্ট হয়েছে বলে আমাদেরকে কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আমরা স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আকস্মিক যে বন্যার একটি সতর্কবার্তা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছিল, সেই সতর্কবার্তা অনুযায়ী ইতোমধ্যে সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে এবং এই বন্যা যে ক্ষতির আশঙ্কা রয়েছে, সেই ক্ষতি নিরসনে সকলে কাজ করছে বলে আমাদেরকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আসলে গেল বছর অক্টোবরে স্মরণকালের ইতিহাসের সবচেয়ে
সবচেয়ে ভয়াবহ বন্যার সাক্ষী হয়েছে শেরপুরবাসী। ঠিক একই ঘটনা এবার যদি ঘটে তাহলে শেরপুর জেলার মানুষের কিন্তু বেশ ক্ষতি হবে বলে জানিয়েছে আসলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। এই ছিল নিশি আমার কাছে সবশেষ খবর। রাব্বি, অনেক ধন্যবাদ। দর্শক দেখছিলেন শেরপুরে বন্যার যে সংখ্যা দেখা দিয়েছে সেই খবর জানাচ্ছিলেন ইমরান হাসান রাব্বি। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি আরও একটা বিরতি, আমাদের সাথেই থাকুন।